প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমরা সবাই জুলাইকে স্মরণ করছি। 2 বছর পর আবার ফিরে এসেছে সেই কাঙ্ক্ষিত জুলাই, যেই জুলাইতে আমরা অর্জন করেছিলাম দ্বিতীয় স্বাধীনতা। তো সেই জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের অনেককে নিয়েই কথা বলি। আমার এপিসোড থেকে প্রায়শই আমি তাদের নিয়ে কথা বলি, ইতিবাচক কথাই বেশিরভাগ সময় বলি, কখনো সমালোচনা করি। অর্থাৎ জুলাই যোদ্ধারা আলোচনায় আছেন আমাদের। তো সবাই কিন্তু আলোচনায় নেই। জুলাই যোদ্ধাদের কেউ কেউ জুলাইতে তাদের সেই জুলাই অভ্যুত্থানে কিংবা জুলাই আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা থাকলেও তারা অনেকেই এখন আলোচনায় নেই। কোনো না কোনো কারণে তারা রয়ে গেছেন নেপথ্যে। যুগে যুগে দেশে দেশে এবং পৃথিবীতে এমন নজির অসংখ্য আছে, অনেক মহৎ ঘটনার, দেশ কাঁপানো কিংবা জগৎ কাঁপানো ঘটনার মধ্যমণি অনেকেই ছিলেন, কিন্তু কোনো কারণে তারা সেভাবে লাইমলাইটে আসতে পারেননি কিংবা আসেননি, কিংবা রয়ে গেছেন নেপথ্যে। এমন অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘটেছে। তো জুলাই যোদ্ধাদের কারো কারো ক্ষেত্রে সেটি যে ঘটেনি এমন কিন্তু না। তো আজ কথা বলবো তেমনি একজন জুলাই যোদ্ধা নিয়ে, যিনি জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে, প্রিয় দর্শক শ্রোতা, যখন ফোন ঠিকমতো কাজ করছিল না, ইন্টারনেট বন্ধ ছিল, যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফা ঘোষণা করে লাইমলাইটে এসেছিলেন এবং মানুষের ভালোবাসার পাত্র হয়েছিলেন। আব্দুল কাদেরের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। নিশ্চয়ই অনেকের আব্দুল কাদেরের চেহারাটি মনে পড়ছে। তো আব্দুল কাদের সেভাবে আলোচনায় নেই। যেটি বলছিলাম শুরুতেই, জুলাই যোদ্ধারা আলোচনায় আছেন নানাভাবে। কারণ কেউ কেউ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত, কেউ কেউ এখন রাজনীতিতে সফল, সংসদ সদস্যরা আছেন, জুলাই যোদ্ধা ছিলেন তারা, অন্যরা অন্যান্য প্ল্যাটফর্মে আছেন, বাট কেউ কেউ আছেন নীরবে, নেপথ্যে। তো তেমনি একজন মানুষ আব্দুল কাদের। প্রিয় দর্শক শ্রোতা, এই আব্দুল কাদের কিন্তু কোটা সংস্কার আন্দোলনেও ছিলেন, সম্মুখ সারিতেই ছিলেন। এমনকি 2024-এর সেই আমির নির্বাচন, 2024-এর 7 জানুয়ারি সেটি হয়েছিল। 6 জানুয়ারি রাজু ভাস্কর্যের সামনে আরও কয়েকজন সহ এই জুলাই যোদ্ধা আব্দুল কাদের কিন্তু দাঁড়িয়েছিলেন ঝুঁকি নিয়ে। জীবনের ঝুঁকি ছিল, গুম হয়ে যাবার ভয় ছিল, কিন্তু তারপরও স্বৈরাচারী সরকারের এই স্বৈরাচারী সিদ্ধান্ত, একটি আমির নির্বাচন করবার চেষ্টা, নির্বাচনের আগের দিন তারা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল কাদের মূলত। আর আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সমাজ কল্যাণ ইনস্টিটিউটে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই তিনি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের রোশানলে পড়েছিলেন। প্রথম বর্ষেই তাকে হল থেকে বের করে দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা। তারপর থেকে তিনি থাকতে শুরু করেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকার কাজদা নামক একটি জায়গায়। সেইখানে মেসে থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এবং আমরা যতদূর জানলাম, একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। জুলাই উপলক্ষে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রথম আলো এবং দৈনিক যুগান্তর সেই সাক্ষাৎকারটি ছাপিয়েছে। তো আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আব্দুল কাদের কিভাবে জুলাইকে স্মরণ করছেন, এই জুলাইতে কি তার উপলব্ধি, তার কি প্রত্যাশা ছিল, কোন প্রত্যাশা নিয়ে তিনি জুলাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি জুলাইকে কিভাবে দেখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এখন বিএনপি সরকার, এই সব কিছু সম্পর্কে তার প্রত্যাশা, তার প্রাপ্তি, তার হতাশা এবং তার আশাবাদ সব কিছুই কিন্তু এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে চমৎকারভাবে ফুটে উঠেছে। তো আমি সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা। তো আব্দুল কাদেরের কথা বলছিলাম, সমাজ কল্যাণ ইনস্টিটিউটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো মেসে থেকে। আর তার বাবা ছিলেন, সম্ভবত এখনও আছেন, একজন দারোয়ান। কোনো জায়গায় হয়তো নিরাপত্তা রক্ষার কাজ করছেন, কোনো বাড়িতে, কোনো অফিসে, কোথায় আমি জানি না। সাক্ষাৎকারে তিনি সেটি উল্লেখ করেছেন। তার আগেও জানা গিয়েছিল বিষয়টি, তার বাবা দারোয়ান, তাহলে দারোয়ান পুত্র আব্দুল কাদের। বাট শিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি ধারণা করছি তার অনার্স এবং মাস্টার্স ডিগ্রি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই আব্দুল কাদের তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন সাক্ষাৎকারের মাধ্যমে। তো আমি অংশ বিশেষ যেটি বলছিলাম, বিশেষ বিশেষ অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সংসদে একজন
রাজমিস্ত্রির পুত্র আছেন, সংসদ কাঁপাচ্ছেন প্রায়শই, শুধু সংসদ না, দেশ কাঁপাচ্ছেন। হাসনাত আবদুল্লাহর কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। তার বাবা রাজমিস্ত্রি, এইটি নিয়েও তাকে কম কথা শুনতে হয়নি। মিস্ত্রির ছেলে, অনেকে কটাক্ষ করেছেন, বাট আমরা তাকে নিয়ে প্রাউড ফিল করি। আমরা তার বাবাকে নিয়েও প্রাউড ফিল করি, সেই রাজমিস্ত্রিকে, যার ছেলেকে তিনি সংসদ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন। হাসনাতকে নিয়ে তো গর্ববোধ করি নিঃসন্দেহে। তো এই আব্দুল কাদের একজন দারোয়ানের ছেলে, তাকে নিয়েও গর্ববোধ করি, কারণ তিনি জুলাইয়ের অন্যতম প্রধান মুখদের একজন ছিলেন। তো কাদের সেই জুলাইয়ের মাঝামাঝি থেকে কথা বলেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা 9 দফা ঘোষণা করবার সাহস কোথায় পেয়েছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তখন তিনি উল্লেখ করছিলেন যে এই সাহস তার মধ্যে বিল্ট ইন কোয়ালিটি হিসেবে আছে, কারণ তার বরাবরই মনে হয়েছে যে দেশে একটি স্বৈর শাসক ক্ষমতায় আছেন। শেখ হাসিনার কথা বলছিলেন এবং আওয়ামী লীগের কথা। একজন স্বৈর শাসক ক্ষমতায় আছেন, স্বৈরাচারী সরকার আমাদের শাসন করছে, আর আমি একজন তরুণ হিসেবে সেইটিকে নিয়তি হিসেবে মেনে নেব, সেইটি পারিনি। আর যদি পারতাম বা করতাম, তাহলে শেষ বয়সে নিজের কাছে কোনো জবাব থাকতো না। এইভাবে তিনি উত্তরটি দিয়েছেন। তো খুব ভালো লেগেছে, চমৎকার। বিভিন্ন সময় ঝুঁকি নিয়েছেন এবং তিনি বলেছেন বিভিন্ন সময় ছাত্রলীগ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নির্যাতিত হতেন, গণরুম, তারপরে অন্যান্য বিষয়গুলো ছিল, টর্চার করা হতো তাদেরকে, তো এইসব বিষয়ে তিনি বরাবরই প্রতিবাদ করেছিলেন, সে কথাও তিনি জানালেন। আর তাকে তার শিক্ষকরা, যারা তাকে ভালোবাসতেন, তার সহপাঠীরা এবং আরও অনেকেই তাকে সাবধান করেছিলেন যে তুমি দারোয়ানের ছেলে, তোমার পরিবার দরিদ্র, তো তুমি পরিবারের দিকে তাকাও, তোমার এইসব মানায় না। কিন্তু আব্দুল কাদেরকে এইসব কথা আসলে ফিরিয়ে রাখতে পারেনি, আন্দোলন সংগ্রাম প্রতিবাদের রাস্তা থেকে তাকে সরিয়ে আনতে পারেনি। অর্থাৎ অনেক লোক থাকেন যারা শুধু নিজের পরিবার, নিজের নিরাপত্তা এইসব নিয়ে ভাবেন না, তারা দেশকে নিয়ে ভাবেন, মানুষকে নিয়ে ভাবেন, তাদের চিন্তাটি আরও বড় স্কেলে হয়। তো আমি বিশ্বাস করি আব্দুল কাদের তেমনই একজন মানুষ ছিলেন, যদিও এখন তিনি আলোচনায় নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, 16 জুলাইয়ের কথা তিনি বলছিলেন যে 16 জুলাইতে যখন আমাদের আবু সাইদ মারা গেলেন, শহীদ হলেন রংপুরে, সেদিন ডিজিএফআই নাহিদ ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডেকে নিয়েছিলেন ডিজিএফআই এর কর্মকর্তারা, এবং ডেকে নিয়ে তার উপর চাপ সৃষ্টি করেছিলেন একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। আর যে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে যে ছাত্ররা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে, তারা সরকারের সঙ্গে যে ঝামেলা চলছে সেটির একটি সুরাহা চাইছে নিজের থেকেই, এমন প্রস্তাব ডিজিএফআই নাহিদকে দেন। তো ডিজিএফআই কর্মকর্তাদের তখন নাহিদ বলেছিলেন তিনি বাসায় গিয়ে দেখবেন বিষয়টি। তো বাসায় গিয়ে ভার্চুয়ালি তার সঙ্গে যোগাযোগ হয় অন্য অনেকের, সেখানে আব্দুল কাদেরও থাকেন, সার্জিস আলম, তারপর হাসনাত আবদুল্লাহ, এরকম আরও অনেকেই ছিলেন সেখানে। আচ্ছা, তো সেখানে এইসব বিষয় নিয়ে কথা হয় যে ডিজিএফআই এর প্রস্তাবিত সেই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া যায় কিনা। তো কাদের উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম রাজি হন যে ডিজিএফআই যেভাবে বলেছে সেভাবে আমরা সরকারের সঙ্গে আলোচনায় রাজি আছি, এমন একটি বক্তব্য দেওয়া যেতে পারে। তো বাট নাহিদ ইসলামের কথা বলছেন কাদের যে নাহিদ ইসলাম রাজি হননি। নাহিদ ইসলাম বলছিলেন, প্রিয় দর্শক শ্রোতা, বাইদা হয়ে বলে রাখা ভালো, এই গল্পগুলো কিন্তু আমরা জানি, আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, আর বিশেষ করে এগুলো সাম্প্রতিককালে সামনে নিয়ে এসছেন কিংবা আসছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, যিনি এখন বিএনপিতে বিলীন হয়েছেন নিজের অস্তিত্ব শেষ করে দিয়ে, এবং খুব গরম গরম বক্তব্য দিচ্ছেন প্রতিনিয়ত এনসিপি, জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। সেই রাশেদ খানের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। তো রাশেদ খান কিন্তু বিষয়টি নেতিবাচকভাবে নিয়ে আসেন, পারপাসলি, মন্দ উদ্দেশ্যে। রাশেদ খান বোঝাবার চেষ্টা করেন হাসনাত আবদুল্লাহ আন্দোলনে সফলতা চাননি, সার্জিস আলম গাদ্দারি করেছেন, এইভাবে বলতে চান। কিন্তু কাদের কিন্তু সেভাবে বলেননি। কাদের জাস্ট তাদের ডিসএগ্রিমেন্ট কিংবা এগ্রিমেন্ট, কোন কোন পয়েন্টে তারা রাজি হয়েছিলেন সবাই, কোন কোন পয়েন্টে কেউ কেউ রাজি হয়েছিলেন, কেউ কেউ ডিসএগ্রি করেছিলেন, এই বিষয়টি এইভাবে তুলে ধরেছেন কাদের, কোনো বিশদগার করবার জন্য নয়, কাউকে ছোট করবার জন্য নয়। আচ্ছা,
তো কাদের জানালেন যে হাসনাত এবং সার্জিস রাজি হয়েছিলেন যে এমন একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া যায়, কিন্তু নাহিদ বলছিলেন যে তিনি বাকের, কাদের এবং আসিফদের সঙ্গে আলোচনা না করে এটি করতে পারবেন না, এটি করলে তাকে গাদ্দার বলে পরিগণিত করা হবে, তাই নাহিদ রাজি হননি সেটি করতে। আচ্ছা, তো গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারাও সেই বৈঠকে যুক্ত হয়েছিলেন, ভার্চুয়াল বৈঠকটি বাই দ্য ওয়ে। আর সেখানে যে দফাগুলো নিয়ে কথা হচ্ছিল, দাবিগুলো, সেগুলো ছিল হামলায় জড়িত ব্যক্তিদের বিচার করা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ অন্যান্য আওয়ামী মন্ত্রীদের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে হামলায় যে হতাহতের ব্যাপার ঘটেছে সেই জন্য ভিসি এবং প্রক্টরদের পদত্যাগ, এই দাবিগুলো নিয়ে কথা হয়েছে। আর রাত 12:30, দ্যাট ইজ 17 জুলাই তখন শুরু হয়েছে। 16 জুলাই রাত 12:30টায় হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্ট থেকে সেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। তো কাদের এখানে উল্লেখ করেছেন সেই সংবাদ বিজ্ঞপ্তিতে একটি লাইন হাসনাত আবদুল্লাহ নিজে থেকে যোগ করেছিলেন। তো পরদিন 17 জুলাই দিনের বেলা ছাত্র শিবির নেতা এস এম ফরহাদ কাদেরকে ফোন দেন, আব্দুল কাদেরকে ফোন দিয়ে বলেন যে তোমরা তো শহীদদের সঙ্গে গাদ্দারি করছো। তো কারণ জানতে চাইলে তিনি বলেন যে টিভি স্ক্রলে দেখাচ্ছে যে তোমরা সরকারের সঙ্গে সমঝোতা করতে বৈঠকে বসতে রাজি হয়েছ। তো এই বিষয়ে তখন কাদের হাসনাত আবদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করেন যে তাদের অনুমোদিত যে স্ক্রিপ্টটি ছিল সংবাদ বিজ্ঞপ্তি আকারে যাবার কথা, সেখানে তো তারা এমন কোনো লাইন অনুমোদন করেননি যে ছাত্ররা সরকারের সঙ্গে বসতে রাজি হয়েছে। তো এই লাইন আসলো কোত্থেকে? তো কাদের উল্লেখ করেছেন, হাসনাত দুঃখ প্রকাশ করেছেন সেই জন্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে অনেকের মনে খটকা জাগতে পারে যে তাহলে কি সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ শহীদদের সঙ্গে গাদ্দারি করেছেন, জুলাই যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন? না, বিষয়টি মোটেই এরকম না। এইটি যদি তিনি করে থাকেন তাহলে এইটি স্ট্র্যাটেজিক কারণে করেছেন, এটি কৌশলগত একটি ব্যাপার ছিল। শুধু হাসনাত আবদুল্লাহর সার্জিস নন, আরেকজন সমন্বয়ক হাসিবের কথা বলা হচ্ছে, হাসিব আল ইসলাম, তিনিও আন্দোলন আর চালিয়ে নিতে রাজি হচ্ছিলেন না, কারণ বলছিলেন যে হতাহত হচ্ছে চতুর্দিকে, এই দায় আমাদের নিতে হবে। তাই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং হাসিব আল ইসলাম তারা চাইছিলেন সরকারের সঙ্গে বসতে কিংবা আন্দোলনকে আর সামনের দিকে এগিয়ে না নিতে। তো হতাহতের বিচারে কিংবা এর পরিণতি কী হতে পারে, আরও মানুষ হয়তো আহত নিহত হবেন, সেই বিচারেও তারা এমন কথা বলতে পারেন। তাই এটিকে অন্যভাবে নেবার, নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবার কারো কোনো সুযোগ নেই। যদিও সেই চেষ্টা অতীতে অনেকে অনেকবার করেছেন, এখনও অনেকে সেই চেষ্টাটি জারি রেখেছেন। আর কাদের কিন্তু তার সাক্ষাৎকারে একবারও এরকম নেতিবাচক ইঙ্গিত করেননি। আর তিনি উল্লেখ করছিলেন যে নাহিদ রাজি হননি। সো তিনি জাস্ট মতৈক্য এবং মতদ্বৈততা, অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট, এই বিষয়গুলোই তুলে ধরেছিলেন। আচ্ছা, তো তারপর 17 জুলাই যেটি বলছিলাম, শিবির নেতা ফরহাদ তার কাছে জানতে চান। আচ্ছা, আর 17 জুলাই 16 জুলাই রাতে যে আলোচনাগুলো হয়েছিল বিভিন্ন দাবি নিয়ে, সেই দাবিগুলো পরদিন 17 জুলাই এস এম ফরহাদের সঙ্গে বসে তারা ফয়সালা করেন, তারা এটি চূড়ান্ত করেন দাবিগুলো। আচ্ছা, এবং সেখানে প্রধান দফা নির্ধারণ করা হয় সরকারকে নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদেরের ইন্টেনশন যে ভালো ছিল এটি বুঝবার উপায় হলো, মাত্রই বললাম যে কাদের বলেছেন সার্জিস এবং হাসনাত আন্দোলন থেকে সরে আসতে চেয়েছিলেন কিংবা সরকারের সঙ্গে বসতে চেয়েছিলেন। আচ্ছা, এখন যখন ফরহাদের খসড়ায় প্রধান দাবি হিসেবে উঠে আসলো নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ হাসিনার সরকারের, তখন আব্দুল কাদের রাজি হননি। আব্দুল কাদের বলেছেন, না, আমি হাসিনার পদত্যাগ চাই না এই মুহূর্তে, আমরা সেটির জন্য তৈরি না, ছাত্রদের কাছ থেকে এই দাবি আসবে সেই জন্য আমরা তৈরি না, হাসিনা ক্ষমা চাক। অর্থাৎ পদত্যাগ চাননি, ক্ষমা চেয়েছেন। তো চাইলে কেউ আব্দুল কাদেরকেও বিতর্কিত করতে পারেন যে আব্দুল কাদের তো হাসিনার পদত্যাগ চাননি, আব্দুল কাদের একজন বিতর্কিত ব্যক্তি, আব্দুল কাদের একজন ধান্দাবাজ, হাসিনার সহযোগী, যে কেউ চাইলে বিষয়টি সেদিকে নিতে পারেন। কিন্তু না, তিনি কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ক্ষমা চাইলেই হবে, হাসিনার নৈতিক মনোবল ভেঙে পড়বে ক্ষমা চাইলে, পদত্যাগের দাবিটি আমাদের কাছ থেকে এই মুহূর্তে আসা উচিত নয়। কারণ হিসাবে তিনি বলেছেন যে সরকারের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়ার সময় হয়নি,
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যাদের নিয়ে কথা বলছি তারা সবাই ছাত্র, তাহলে আলোচনাটি ছাত্রদের মধ্যে সীমিত আছে। 16 তারিখ রাত, 17 তারিখ কিংবা মাসের শুরুতে আরও অন্যান্য দিনগুলোতে আলোচনাগুলো ছাত্রনেতা কেন্দ্রিক ছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়নি। আব্দুল কাদের কিন্তু বিষয়টি পরিষ্কার করলেন। আচ্ছা, তাই তিনি বলছিলেন যে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার সময় আসেনি। কারণ রাজনৈতিক দলগুলো বিষয়টি কীভাবে নেবেন, তারা সহযোগিতা করবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের চিন্তার মধ্যে থাকতে পারে এবং আব্দুল কাদেরের চিন্তায় ছিল। তাই তিনি বলছিলেন যে ক্ষমা চাওয়ার দাবিটি ঠিক আছে, পদত্যাগের দাবিটি আপাতত রাখবার দরকার নেই। আচ্ছা, তো এখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই সময় আপনার মধ্যে কি চিন্তা কাজ করছিল, আব্দুল কাদেরকে জিজ্ঞেস করছিল প্রথম আলো প্রতিনিধি। তো আব্দুল কাদের উত্তর দিয়েছেন, আন্দোলন তো আর আমার উপর নির্ভরশীল ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গাটি খুব খুব গুরুত্বপূর্ণ। আজকাল অনেকেই আন্দোলনের ক্রেডিট নিচ্ছেন, যারা দেশে ছিলেন না তারাও নিচ্ছেন, মজার ব্যাপার খুব। তো আব্দুল কাদেরকে জিজ্ঞেস করা হলো, তখন আপনার মধ্যে কি চিন্তা কাজ করছিল, কিভাবে আপনি এত সাহসিকতা প্রদর্শন করেছিলেন, কিভাবে এগিয়ে গিয়েছিলেন, এই পরিস্থিতিগুলো ফেস করেছিলেন। তখন তিনি বললেন, আন্দোলন তো আর আমার উপর নির্ভরশীল ছিল না, যেখানে অন্যেরা মুখিয়ে আছে বলবার জন্যে আমি আন্দোলনের প্রাণপুরুষ। আচ্ছা, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল আমরা তার মুখপাত্রের ভূমিকা পালন করেছি মাত্র। চমৎকার, আমি আব্দুল কাদেরকে স্যালুট করি। একটি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন। এখানে নেই লোভ, নেই লালসা, নেই অধ্যত্ব, নেই নিজেকে ক্রেডিট দেবার ভাবনা, কিছুই নেই। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বলছেন আন্দোলন তো আর আমার উপর নির্ভরশীল ছিল না, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল আমরা তার মুখপাত্রের ভূমিকা পালন করেছি। চমৎকার। আচ্ছা, এখন তিনি এর বাইরেও 1 আগস্ট থেকে সময় যেভাবে গড়ালো, আমি তো জুলাইয়ের কথা বলছিলাম, জুলাই 16 তারিখ 17 তারিখ, তিনি এক পর্যায়ে উল্লেখ করেছিলেন জুলাই 18 তারিখে তিনি কাউকে পাচ্ছিলেন না। তিনি মূলত যোগাযোগ রাখছিলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের সঙ্গে, সেটি উল্লেখ করলেন। 18 তারিখ থেকে তাদের আর পাওয়া যাচ্ছিল না। তো তখন জুলাইয়ের 19 এবং 20 পর্যন্ত তিনি ছিলেন যাত্রাবাড়ি এলাকায়, যেহেতু তিনি সেখানে থাকতেন। তো জুলাইয়ের 19 তারিখে যাত্রাবাড়ি এলাকায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। 7 জন খুন হন হাসিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। 7 জন নিরীহ মানুষকে সেদিন খুন হতে হয়, শহীদ হতে হয়। তো সেই 19 তারিখে তিনি যাত্রাবাড়ি এলাকায় ছিলেন, সেটি তিনি উল্লেখ করলেন। এবং পরবর্তীতে 1 আগস্টের কথা বললেন। 1 আগস্টে ডিবি অফিসে যে 6 জন ছিলেন, নাহিদ, হাসনাত, সার্জিসরা, সেই 6 জন সমন্বয়ক যখন মুক্তি পেলেন, মুক্তি পেয়ে আসিফ মাহমুদ তাকে ফোন দিয়েছিলেন দুপুর 12টার দিকে। ফোন করে তাকে বলেছিলেন সাবধানে থাকতে, কারণ তাকে হত্যা করা হতে পারে। হাসিনা সরকার এবং আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী তাকে হত্যা করতে পারেন। কারণ যখন এই সমন্বয়করা ডিবি অফিসে ছিলেন, তখন বাইরে থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন আব্দুল কাদের। তো আব্দুল কাদের 2রা আগস্ট অর্থাৎ সমন্বয়করা ডিবি অফিস থেকে মুক্তি পাবার পর দিন সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান, আর সেই বার্তায় দোয়া, শোক এবং বিক্ষোভ মিছিল করবার আহ্বান জানান তিনি দেশব্যাপী ছাত্র জনতাকে। 2 আগস্ট সেটি তিনি সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান। বাট পরবর্তীতে আসিফ মাহমুদরা এটির সঙ্গে ডিসএগ্রি করেন। তারা আপত্তি করেন যে তাদের সঙ্গে আলোচনা না করে আব্দুল কাদেরের এই বার্তাটি পাঠানো উচিত হয়নি। যদিও আব্দুল কাদের নিজেকে ডিফেন্ড করেছিলেন যে তারা ডিবি অফিসে থাকাকালীন সময়ে কি ডেভেলপমেন্ট হয়েছে গত কয়েকদিনে তারা জানতেন না, আর এইটি ঠিক ছিল, তিনি নিজেকে সেভাবে ডিফেন্ড করেন। আচ্ছা, তো সেই জন্যে সার্জিস আলম তাকে সেই গ্রুপ থেকে তার নাম ডিলিট করে দেওয়ার ব্যবস্থা করেন, সে কথাও তিনি জানান। আচ্ছা, তো যাই হোক, তাদের 2 তারিখ জুম্মার পর তাদের একটি ভার্চুয়াল মিটিং চলছিল আবার সমন্বয়কদের। তো সেই মিটিং চলাকালীন সময়ে খবর পাওয়া গেল অধ্যাপক আনু মোহাম্মদ দ্রোহযাত্রা নাম দিয়ে বেশ কিছু মানুষকে একত্রিত করে একটি শক্তি গঠন করে তারা প্রেস ক্লাবের দিকে এগুচ্ছিলেন। 1 দফা দাবি সেখানে প্রকাশ করবেন হাসিনার পদত্যাগের। তো এই কথাটি নিয়ে আব্দুল কাদেরের সঙ্গে সমন্বয়কদের কথা হয় এবং আব্দুল কাদের তখন দাবি করেন যে এই 1 দফার সঙ্গে তাদের একমত হতে হবে। আসিফ মাহমুদ তখন অসহযোগের কথা বলছিলেন, আর আব্দুল কাদের যদিও আগে বলেছিলেন যে তিনি হাসিনার পদত্যাগ চান না, কিন্তু যখন আনু মোহাম্মদ একটি বিশাল শক্তি নিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন
আব্দুল কাদের প্রস্তাব রেখেছিলেন যে তাদেরও এক দফার সঙ্গে এগ্রি করতে হবে, না হলে আন্দোলন হাতছাড়া হয়ে যাচ্ছে। আর জনগণ সেটির জন্য তৈরি হয়েছে, জনগণ আর কারোর জন্য বসে থাকবেন না। তো যাই হোক, এটি 2 আগস্টের কথা বলা হচ্ছে। আর তারপরে 3 আগস্ট থেকে তো এক দফা ঘোষণা করাই হলো। প্রিয় দর্শক শ্রোতা, 3, 4, 5 তারিখে কী ঘটলো সেই সব কিছুই আমরা জানি। তো এখানে মূল বিষয় হলো যে এই আব্দুল কাদের জুলাইয়ের একজন সম্মুখ সারির মুখ হয়ে কেন তিনি কোথাও নেই, তিনি এনসিপিতে নেই, তিনি কোনো দলে নেই, তিনি কোনো আলোচনায় নেই, এটির কী কারণ আছে? যেটি বলছিলাম যে কিছু মানুষ থাকেন, তারা এই বিষয়ে কি পাবেন, তাদের কি মিলবে, কোথায় তারা যাবেন, এই বিষয়ে তারা খুব মাথা ঘামান না। সো আমার কাছে মনে হয়েছে সব বিবেচনায় আব্দুল কাদের তেমনই একজন মানুষ। তো এই মুহূর্তে আমি ধারণা করছি তিনি হয়তো তার পরিবারকে টেক কেয়ার করছেন। তো সেই জন্যে তিনি হয়তো কোথাও নেই, এবং তিনি উল্লেখ করেছিলেন যে তিনি এই মুহূর্তে মন্ত্রী এমপি হওয়ার এইসব বিষয়গুলো নিয়ে ভাবছিলেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আব্দুল কাদেরের জন্য আমার ব্যক্তিগতভাবে আমি তাকে শুভকামনা জানাই, তার অগ্রযাত্রা কামনা করি। আমি আশা করি আগামী দিনগুলোতে, এবং তিনি বলেছেন ভবিষ্যতে তার পরিস্থিতি অনুকূলে আসলে তিনি হয়তো রাজনীতিতে আবার যুক্ত হবেন। তার মতো লোককে আমাদের রাজনীতিতে আসলেই দরকার। তিনি একজন সেলফলেস মানুষ, কোনো নিজের স্বার্থ, পদ, পদবি কোনো কিছুর পরোয়া তিনি করেননি। এবং তিনি উল্লেখ করেছেন সাক্ষাৎকারে, এনসিপি থেকে শুরু করে অন্যান্য দল, বাম থেকে শুরু করে মূল দলগুলো তার সঙ্গে যোগাযোগ করেছিলেন নেতৃবৃন্দ, এবং তাকে রাজনীতিতে জয়েন করবার কথা তারা বলেছিলেন। কিন্তু আব্দুল কাদের এই মুহূর্তে রাজনীতি থেকে আপাত বিরতি নিয়েছেন, এরকমটি জানা গেছে। তো ভবিষ্যতে তাকে হয়তো আমরা রাজনীতিতে সক্রিয় হয়ে দেখতে পাবো, সক্রিয়ভাবে। তার জন্য শুভকামনা থাকলো। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ।